বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের জন্য ভিডিও ভিত্তিক অনলাইন শিক্ষা কার্যক্রমে বিবিএ সম্মান তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম তারিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমাদের আলোচনার ধারাবাহিকতায় এই শেষ লেকচারে আমরা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 কোর্সের ষষ্ঠ অধ্যায় অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টস নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার ক্ষেত্রে আইএফআরএস অর্থাৎ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আর্থিক প্রতিবেদন সংক্রান্ত যে স্ট্যান্ডার্ড আছে তার 8ম বা 8 নম্বর যে স্ট্যান্ডার্ডটি আছে সেইটির নির্দেশনা এখানে অনুসরণ করা হবে। আলোচনাতে আমরা প্রথমে যে বিষয়টি পাচ্ছি সেটি হচ্ছে অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টের মূল বিষয়বস্তুটা হচ্ছে কি। বলা হচ্ছে কি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন তাদের ব্যবসা পরিচালনা করে তাদের বিভিন্ন বিভাগ থাকতে পারে, বিভিন্ন শাখা থাকতে পারে। তাদের এই শাখাগুলি বা বিভাগগুলি এলাকা ভিত্তিক হতে পারে, পণ্য ভিত্তিক হতে পারে। এই বিভিন্ন পণ্য ভিত্তিক বা এলাকা ভিত্তিক বা এরকম বিভিন্ন মুনাফা অর্জন বা এরকম যে শাখাগুলি থাকছে, তাদের বিভিন্ন অংশ যে ইউনিট গুলো যে থাকছে, এই ইউনিট গুলোর জন্য কিভাবে তার আর্থিক প্রতিবেদন প্রস্তুত করবে সেই বিষয়ে এই প্রিন্সিপালের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। তো আমরা শুরুতে যেটা দেখি যে এ ধরনের প্রতিষ্ঠান আসলে শাখাগুলা বা যে আমরা যে বললাম গ্রুপ বা ইউনিট গুলা, এই কেন প্রতিষ্ঠান তাদের কার্যক্রমকে বিভিন্ন ইউনিটে ভাগ করে ফেলছে। ইউনিটে ভাগ করার পেছনে সবচেয়ে বড় কারণ যেটি দেখা যায় সেটি হচ্ছে যে তাদের পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করা। কারণ যত বেশি ক্ষমতা সেন্ট্রালাইজ থাকবে, ম্যানেজমেন্ট যত বেশি ডিউটি এবং রেসপন্সিবিলিটি নিজেদের হাতে রাখবে, তাদের উপর কাজের ভর বা কাজের চাপও কিন্তু তত বেশি হবে। সুতরাং তাদের এই বিষয়টি মাথায় রেখেই তারা কি করেন, তাদের বিভিন্ন দায়িত্ব, কর্তব্য এবং কর্মকাণ্ডগুলোকে বিভিন্ন ইউনিটের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেন। এইটাকে আমরা বলছি অর্গানাইজেশনের ডিসেন্ট্রালাইজেশন। ক্ষমতা, দায়িত্ব, কর্তব্য সবগুলি আমাদের এখানে ছোট ছোট অংশে বিভক্ত করে ফেলা হচ্ছে। এরই একটা অংশ হিসাবে এক্ষেত্রে কি হবে যে প্রত্যেকটা ইউনিট তাদের অব্যবহিত উপরের ইউনিট, ঊর্ধ্বতন ইউনিটের উপর তাদের সমস্ত কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধ থাকবেন। যেমন ম্যানেজারের কাছে ডেপুটি ম্যানেজার দায়বদ্ধ থাকেন, ডেপুটি ম্যানেজারের কাছে তার অধস্তন সুপারভাইজাররা দায়বদ্ধ থাকেন, সুপারভাইজারের কাছে দায়বদ্ধ থাকবেন তার অধস্তন শ্রমিকেরা। এইভাবে ধারাবাহিকতা, দায়িত্বের একটা ধারাবাহিকতা তৈরি হচ্ছে যে কে কোন কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবেন সেই বিষয়গুলো এখানে সুনির্দিষ্ট থাকে। তো এই যে দায়িত্ব ভিত্তিক যে দায়িত্ব যে বন্টন করে দেওয়া হচ্ছে এবং প্রত্যেক ব্যক্তি স্ব দায়িত্বের জন্য যে হিসাব বিবরণী প্রস্তুত করে তার ইমিডিয়েট সিনিয়র বা ইমিডিয়েট বসের কাছে উপস্থাপন করছে, এই প্রক্রিয়াটাকেই আমরা বলছি রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং বা দায়িত্ব হিসাব বিজ্ঞান। অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ কার্যক্রম, দক্ষতা ইত্যাদি সম্পর্কে একটি প্রতিবেদন প্রস্তুত করে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এটি উপস্থাপন করবেন। যেমনটা আমরা সংজ্ঞার মধ্যে দেখতে পাচ্ছি, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং ইজ দ্য কালেকশন, সামারাইজেশন এন্ড রিপোর্টিং অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাবাউট ভেরিয়াস ডিসিশন সেন্টার্স থ্রুআউট অ্যান অর্গানাইজেশন। প্রত্যেকটা সেন্টার, প্রত্যেকটা ইউনিট তাদের ডিউটি রেসপন্সিবিলিটি সংক্রান্ত ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো সংগ্রহ করবে, সামারাইজ করবে এবং রিপোর্ট করবে। সামারাইজ করবে এবং রিপোর্ট করবে। রিপোর্ট করবে কার কাছে? তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এরপরে আর্থিক তথ্যের আকারে এগুলো উপস্থাপন করবে এবং এটাকে আসলে অনেক ক্ষেত্রে প্রফিটেবিলিটি অ্যাকাউন্টিং বলা হয়, কারণ প্রত্যেকটা ইউনিটের প্রফিটেবিলিটি এখানে জাজ করা হচ্ছে। অ্যাক্টিভিটি বেসড অ্যাকাউন্টিং বলা যায়, কারণ প্রত্যেকটা ইউনিটের কার্যক্রমগুলোকে এখানে মূল্যায়ন করা হচ্ছে এবং এই রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এর মাধ্যমে প্রত্যেকটা ইউনিটের কস্ট, রেভিনিউ, প্রফিট ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলোকে কিন্তু মেজার করা সম্ভব হয়। তো এই যে কস্ট, রেভিনিউ, প্রফিট এগুলোর উপর ভিত্তি করে আমরা সেন্টার বা ইউনিট গুলোকে বিভিন্ন নাম দিয়ে অভিহিত করে থাকি। যেমন একটি হতে পারে কস্ট সেন্টার।
কস্ট সেন্টার বলতে আমরা কি বুঝাচ্ছি? বিষয়গুলি গুরুত্বপূর্ণ, আমাদের 1 মার্কসের প্রশ্নের জন্য বিশেষ করে ব্রিফ কোশ্চেন্স যেগুলো আছে সেক্ষেত্রে এইগুলা বেশ গুরুত্ব পেয়ে থাকে। কস্ট সেন্টার বলতে বোঝানো হচ্ছে কোনো পণ্য বা সেবা উৎপাদনের জন্য যেসব ব্যয় সংগঠিত হয় এদের প্রতিটি ক্ষেত্রকে একটি করে ব্যয় সেন্টার বলা হয়। বাংলা সংজ্ঞার চেয়ে আসলে ইংরেজি সংজ্ঞাগুলো বুঝতে সুবিধা হয় যদি আমরা খেয়াল করি। এ ডিফাইন্ড এরিয়া, একটা সুনির্দিষ্ট ক্ষেত্র, মেশিন বা ব্যক্তি, কাজের একটা এলাকা হতে পারে বা কোনো একটা মেশিন হতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে যাদের উপর ব্যয় সমূহ আরোপ করা হয়, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কস্ট অ্যালোকেট করা হয়। বিষয়টাকে যদি আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, একটি মেশিনের জন্য একজন অপারেটর আছে, এই অপারেটর মেশিনটাকে অপারেট করবেন, তাহলে এখানে অপারেটরকে বেতন দিতে হচ্ছে। আবার এই মেশিনটা সচল রাখতে গেলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল লাগছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে কি, কিছু র ম্যাটেরিয়াল আছে যেটাকে এই মেশিন ব্যবহার করে শ্রমিক তার শ্রম দিয়ে এটাকে একটা ফিনিশড পণ্যে রূপান্তর করবেন। আবার এর পাশাপাশি এই শ্রমিকের যে মজুরি আছে, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে মেশিনের পেছনে একটা খরচ আছে শ্রমিকের মজুরি, একটা আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আবার ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালও থাকতে পারে, ইনডাইরেক্ট লেবারও থাকতে পারে। ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালটা হচ্ছে কি, যে মেশিনটাকে সচল রাখার জন্য তেল, মোবিল ইত্যাদি ইত্যাদি দিতে হচ্ছে, এটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক একইভাবে লেবারের ক্ষেত্রে যিনি বা যে ব্যক্তি মেশিন অপারেট করছেন তিনি হয়তো তার এই কর্মকাণ্ড সহজে করার জন্য তার সাপোর্টিং একজন সুপারভাইজার আছে, এই সুপারভাইজারের যে বেতন সেটি কিন্তু আবার ইনডাইরেক্ট লেবার। তো এই জন্য বলা হচ্ছে, যেমনি বললাম একটি মেশিনের কথা, তেমনি একটা পার্সনের উপরও, ব্যক্তির উপরেও এটা হতে পারে, যার উপর বা যাকে ভিত্তি করে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কস্ট গুলাকে অ্যালোকেট করা হয়। দেন আমাদের আসছে প্রফিট সেন্টার। কস্ট সেন্টার তাদের কোনো রেভিনিউ নাই, তারা শুধু ব্যয় নির্বাহ করে। আর প্রফিট সেন্টার হচ্ছে কি, এমন একটা ইউনিট যাদের কিছু আয় আছে এবং যাদের কিছু খরচ আছে, ফলে তাদের জন্য এই সুযোগটা রয়ে যাচ্ছে যে তারা তাদের খরচকে উপার্জিত আয়ের বিপরীতে সমন্বয় করে মুনাফা নির্ণয় করতে পারে। তাহলে যাদের অর্থ উপার্জনের সুযোগ নাই, শুধু ব্যয় নির্বাহ করে, তাদের অংশটা হয়ে যাবে কস্ট সেন্টার। আর যাদের আয় এবং খরচ উভয়ই আছে তাদেরকে আমরা বলবো, যেহেতু তাদের একটা সুযোগ আছে আয়ের বিপরীতে খরচকে সমন্বয় করার, ফলে মুনাফা অর্জন করার, ফলে তাদেরকে আমরা বলবো এটা হচ্ছে একটা প্রফিট সেন্টার। দেন নেক্সট আমাদের আসছে ইনভেস্টমেন্ট সেন্টার, যে বিভাগের কাজ হচ্ছে কি আয় ব্যয় ছাড়াও তারা কি করবে, বিনিয়োগের ক্ষেত্রগুলা তারা চিহ্নিত করবে, বিনিয়োগের বিষয়গুলাকে তারা অল্টারনেটিভ অপশনস অফ যে ইনভেস্টমেন্ট আছে সেগুলাকে তারা মূল্যায়ন করবে, করে সিদ্ধান্ত নেবে কোথায় টাকাটা ইনভেস্ট করা যায়। অর্থাৎ তারা এখানে বিনিয়োগের পরিমাণগুলোকে আলাদাভাবে নির্ধারণ করে, কতটুকু টাকা এখানে বিনিয়োগ করবে ইত্যাদি বিষয়গুলো চলে আসে। যেমন আমরা ইংরেজি সংজ্ঞাটাতে দেখতে পাচ্ছি, ইনভেস্টমেন্ট সেন্টার ইজ এ বিজনেস ইউনিট উইদিন অ্যান এন্টিটি দ্যাট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি ফর ইটস ওন রেভিনিউ, এক্সপেন্স and assets and whose financial and asset, these asset represents investment। অর্থাৎ তার আয় আছে, খরচ আছে এবং তার এই খরচের মধ্যে তাকে কিছু সম্পত্তি পুষতে হচ্ছে, সম্পত্তির পেছনে কিছু অর্থ বিনিয়োগ করতে হচ্ছে, যার উপর ভিত্তি করে তাদের আয়, খরচ এবং সম্পত্তি আনুষঙ্গিক যে ব্যয় আছে এই তিনটার উপর ভিত্তি করে তাদেরকে রিপোর্ট তৈরি করতে হয়। এই ধরনের ইউনিটকে আমরা বলছি ইনভেস্টমেন্ট সেন্টার। এই আলোচনার ধারাবাহিকতায় আমরা চলে আসলাম কিছু গাণিতিক বিষয়ে, এবং যে টার্মটা এখন আমাদের আসছে এই টার্মটার সাথে আমরা মোটামুটি ভাবে পরিচিত, আমরা সংক্ষেপে বলি ROI। ROI, R for return, O for on, I for investment, return on investment, বিনিয়োগের উপর ফেরত। যেমনটা আমরা একটু আগে বললাম ইনভেস্টমেন্ট সেন্টার থেকে, অর্থাৎ ইনভেস্টমেন্ট সেন্টারে আমরা টাকা ইনভেস্ট করছি, তারা অপশনগুলো আমাদেরকে বলে দিয়েছে, সেই অনুযায়ী টাকা ইনভেস্ট করছি, তাদের কস্ট আছে, রেভিনিউ আছে, দুইটা কম্পেয়ার করে তারা প্রফিট বা লস ক্যালকুলেট করছে। এই যে ইনভেস্টমেন্ট সেন্টার থেকে আমাদের এই কনসেপ্টটা চলে আসছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে কি একটা পারফরমেন্স মেজার, যেখানে একটা ইনভেস্টমেন্ট ইউনিটের পারফরমেন্সকে ইভ্যালুয়েট করা হয়, অর্থাৎ আমি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করছি সেই বিনিয়োগ থেকে আমি প্রত্যাশিত রিটার্ন পাচ্ছি কি না। এখানে রিটার্ন রিপ্রেজেন্টস প্রফিট, আমি যে পরিমাণ টাকা ওই ইউনিটে বিনিয়োগ করেছি সেখান থেকে প্রত্যাশিত মুনাফা পাচ্ছি কিনা, এইটা এখানে পরিমাপ করা হয়। তো বিনিয়োজিত টাকার উপর যখন আমরা প্রফিট ক্যালকুলেট করতে যাচ্ছি তখন স্বাভাবিকভাবেই
এই প্রসেসটাকে আমরা বলছি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটা কি হচ্ছে একটা পার্সেন্টেজ বা একটা রেশিও আকারে এটাকে আমরা গণনা করে থাকি। সেই বিষয়টাতে আমরা এবার যাই যে কিভাবে ক্যালকুলেট হচ্ছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট এক কথায় যদি একক দফা দিয়ে যদি আমরা এটাকে গণনা করতে যাই তাহলে কি করতে হবে? নেট অপারেটিং ইনকাম আফটার ট্যাক্স ইজ টু বি ডিভাইডেড বাই ইনভেস্টেড অ্যাসেটস। এখন এখানে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই কিন্তু আবার দেখা যায় এই আর ও আই ক্যালকুলেট করার জন্য আমরা দুইটা ভিন্ন ভিন্ন সূত্রের উপরে নির্ভর করি। সরাসরি যদি আমরা ক্যালকুলেট করতে পারি সেটা হবে নেট অপারেটিং ইনকাম বিফোর ট্যাক্স ডিভাইডেড বাই ইনভেস্টেড অ্যাসেটস, আমরা একটা পার্সেন্টেজ পেয়ে যাব। আবার দুটো আলাদা আলাদা সূত্রের উপর ভিত্তি করে আর ও আই ক্যালকুলেট করা যায়। একটি হচ্ছে প্রফিট মার্জিন, প্রফিট মার্জিনটা আমরা কিভাবে পাবো? সেলস এর উপর ইনকামের যে পার্সেন্টেজ সেটা ক্যালকুলেট করা হবে, দ্যাট ইজ সেলস এর উপর ইনকাম। সেলস এর উপর অর্থাৎ সেলস থাকবে নিচে আর তার উপর সেলস এর উপর ইনকাম মানে ইনকাম থাকবে উপরে। আরেকটা হচ্ছে ইনভেস্টেড ক্যাপিটাল থাকবে সেলস এর এগেইনস্টে তার টার্নওভারটা রেশিওটা, অর্থাৎ ইনভেস্টেড ক্যাপিটালটাকে আমি কতবার সেলস এর মাধ্যমে ক্যাশে কনভার্ট করতে পারছি। এবং সর্বশেষ সংক্ষিপ্ত সূত্র আবারও যেটি চলে আসছে, আমরা যেটা বললাম নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই ইনভেস্টেড ক্যাপিটাল, অর্থাৎ এই যে সূত্রটা যেখানে দুইটা ভিন্ন ভিন্ন বিষয় আমরা গণনা করছি, এই দুইটা ভিন্ন বিষয়কে সমন্বিত রূপ হচ্ছে net operating profit after tax divided by investment capital, which is the same as our first formula. এবং এখানে আমরা বলে দিচ্ছি যে ইনকাম ডিভাইডেড বাই সেলস হচ্ছে আমাদের জন্য প্রফিট মার্জিন ক্যালকুলেট করছে, সেলস ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট ইনভেস্টেড ক্যাপিটাল আমাদের জন্য ইনভেস্টমেন্ট টার্নওভার বের করে দিচ্ছে। এখন ইনভেস্টমেন্ট টার্নওভারকে প্রফিট মার্জিন দিয়ে গুণ করলেও কিন্তু আমরা আর ও আইটা পেয়ে যাব। এবং এখানে যদি আমরা খেয়াল করি আমাদের যে প্রচলিত গাণিতিক যে বিষয়গুলো আমরা জানি সেটা যদি আমরা দেখি যে সেলস এখানে আছে, সেলস এখানে আছে, আমরা গাণিতিক সূত্রে জানি যে এটা কাটাকাটি হয়ে যাবে, ফলে আলটিমেটলি থাকবে ইনকাম। ইনকাম রিপ্রেজেন্টস নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স বা নেট অপারেটিং ইনকাম আফটার ট্যাক্স, আমরা যা খুশি একটা বলতে পারি, ডিভাইডেড বাই ইনভেস্টেড ক্যাপিটাল। অর্থাৎ ছোট গণনাটাকে একটু প্রশস্ত ভাবে করা যায় এবং এটা প্রয়োজনের উপরে নির্ভর করে। নেক্সট আমাদের আসছে এই আর ও আই, যেটাকে আমরা একটু আগেই বলেছি যে ব্যবসায়ের প্রফিট মেজার, এটাকে আমরা কিভাবে গণনা করতে পারি। আর ও আই কে গণনা করার প্রক্রিয়াটা আমরা ব্যাখ্যা করেছি, এখন কিভাবে আর ও আইটা বৃদ্ধি করা যায়। কারণ আমরা আর ও আই বৃদ্ধি করা মানে কি, ইনভেস্টমেন্টের এগেইনস্ট আমার রিটার্নের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো কিভাবে আমি রিটার্নের পরিমাণটাকে বৃদ্ধি করতে পারবো, সেটা হচ্ছে সেলস এর পরিমাণ ইনক্রিজ করে। সার্টেনলি বিক্রয় যত বেশি হবে আমার প্রফিট উপার্জন করার সুযোগ কিন্তু তত বেশি হবে। যেমনি আয় বৃদ্ধি করে প্রফিট বৃদ্ধি করা যায়, তেমনি খরচ নিয়ন্ত্রণ করেও কিন্তু আমাদের প্রফিটটাকে বৃদ্ধি করা যায়, রিটার্নটাকে ম্যাক্সিমাইজ করা যায়। Then decreasing the amount of operating assets in the segment, অপারেটিং অ্যাসেটের ইনভেস্টমেন্টটাকে যত বেশি মিনিমাইজ করা যায়। অপারেটিং অ্যাসেট মানেই কিন্তু সেখানে কিছু টাকা লক হয়ে থাকছে, ব্লক হয়ে থাকছে। সুতরাং আমি অপারেটিং অ্যাসেটের পরিমাণ যত রিডিউস করতে পারবো আমার ক্যাপিটালের ব্লকেজটা বা ব্লকেটটা তত কম হচ্ছে, ফলে তার রিটার্ন আমার কিন্তু ম্যাক্সিমাইজ হচ্ছে। কিভাবে? টাকা যখন আমি ওখানে আটকে রাখবো, ওই আটকে রাখার টাকার উপর আমাকে কিন্তু সুদ পরিশোধ করতে হবে। সুতরাং টাকা যত কম আটকে থাকবে আমার সুদের পরিমাণও তত কম হবে, আর ইনভেস্টমেন্টের উপর রিটার্নের পরিমাণটা তত বৃদ্ধি পাবে। দেন নেক্সট আমাদের আসছে রেসিজুয়াল ইনকাম। রেসিজুয়াল মানে অবশিষ্ট। অবশিষ্ট আয়ের পরিমাণটা আমরা কিভাবে গণনা করতে পারি? বলা হচ্ছে কি, রেসিডুয়াল ইনকাম ইজ দ্য নেট অপারেটিং ইনকাম that an investment center earn above the minimum required rate of return. আমার অ্যাকচুয়াল ইনকাম প্রত্যাশিত ইনকামের চেয়ে যতটা বেশি সেটাই হচ্ছে আমার রেসিডুয়াল ইনকাম। অ্যাকচুয়াল ইনকাম থেকে প্রত্যাশিত ইনকাম যতটুকু বেশি, অর্থাৎ আমি মুনাফা আশা করছিলাম 1 লক্ষ টাকা, অথচ মুনাফা হয়ে গেছে 1,50,000 টাকা, আমি 50,000 টাকা সারপ্লাস রেভিনিউ বা সারপ্লাস প্রফিট আর্ন করছি। এই 50,000 টাকা সারপ্লাস যে অ্যাবাভ মাই এক্সপেকটেশন আমি পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের রেসিডুয়াল ইনকাম। তো এটা গণনা করা যায় কিভাবে?
আমরা বললাম উপার্জিত মুনাফা নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স মাইনাস রিকোয়ার্ড প্রফিট, প্রত্যাশিত মুনাফা। এখন রিকোয়ার্ড প্রফিটটা কিভাবে পাবো? রিকোয়ার্ড প্রফিটটা পাবো আমরা ইনভেস্টেড ক্যাপিটাল মাল্টিপ্লাইড বাই কস্ট অফ ক্যাপিটাল। যে টাকা ইনভেস্ট করছি সেটাকে প্রত্যাশিত মুনাফার হার দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব আমাদের রিকোয়ার্ড প্রফিট বা প্রত্যাশিত মুনাফা। এটা যখন আমরা মাইনাস করব নোপ্যাড দ্যাট ইজ নেট অপারেটিং প্রফিট আফটার ট্যাক্স থেকে, তখন আমরা আমাদের রেসিডুয়াল ইনকামটা পেয়ে যাব। এরপর আসছে আমাদের এই চ্যাপ্টারের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটা বিষয়, অপারেটিং সেগমেন্ট। অপারেটিং সেগমেন্ট বলতে বোঝানো হচ্ছে কি যে একটা এন্টিটির ইউনিট, কম্পোনেন্ট বা ইউনিট অফ অ্যান এন্টিটি, তাদের কি আছে? প্রফিট সেন্টার আছে, তাদের ডিসক্রিট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আছে অ্যাভেলেবল, তাদের নিজস্ব কিছু স্বতন্ত্র কিছু আর্থিক তথ্য তাদের আছে, যাদের রেজাল্ট রিভিউ করা হয় রেগুলার বেসিসে, তাদের কার্যক্রমকে তাদের মুনাফাকে রিভিউ করা হয় তার মাধ্যমে বাই এন্টিটিস চিফ অপারেটিং ডিসিশন মেকার CODM। আমাদের একটা আলোচনার বিষয়, এক মার্কসের প্রশ্নে আসে অনেক সময়, হোয়াট ডু ইউ মিন বাই CODM? CODM রিপ্রেজেন্ট চিফ অপারেটিং ডিসিশন মেকার, পরে আসবে আলোচনায়। এই চিফ অপারেটিং ডিসিশন মেকার তিনি কি করবেন? প্রত্যেকটা সেগমেন্টের যে ইনফরমেশন গুলা অ্যাভেলেবল আছে সেগুলাকে রিভিউ করে প্রত্যেকটা সেগমেন্টের প্রফিটেবিলিটিটাকে মেজার করবেন এবং তার উপর ভিত্তি করে তিনি সিদ্ধান্ত নেবেন যে যখনই নতুন করে রিসোর্সেস হাতে আসবে কোন ইউনিটে আমি কত বেশি টাকা ইনভেস্ট করব। সার্টেনলি যে ইউনিটের প্রফিটেবিলিটি যত বেশি সেই ইউনিটে ইনভেস্টমেন্টের পরিমাণও তত বেশি হবে। কেন? ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিটকে ম্যাক্সিমাইজ করা, প্রফিট আর্ন করা, সর্বোচ্চ প্রফিট আর্ন করা। ফলে ব্যবসায়ের যে ইউনিট থেকে প্রফিটের পরিমাণ সবচেয়ে বেশি আসবে সেখানে ইনভেস্টমেন্টের পরিমাণও সার্টেনলি তত বেশি বৃদ্ধি পাবে। এবং এই CODM চিফ অপারেটিং ডিসিশন মেকারের কাজই হচ্ছে এই প্রত্যেকটা সেগমেন্টের প্রফিটেবিলিটি জাজ করে এই সিদ্ধান্তটা গ্রহণ করা যে কাকে কতটুকু রিসোর্স মানে সম্পত্তি কাকে কতটুকু বন্টন করা হবে। দেন নেক্সট আমাদের আসছে যে এই অপারেটিং সেগমেন্টের মধ্যে কি কি বিষয় থাকতে পারে, বলা হচ্ছে দ্যাট এনগেজেস ইন বিজনেস অ্যাক্টিভিটিস ফ্রম হুইচ ইট মে আর্ন রেভিনিউ। এটা কি করবে? বিজনেস অ্যাক্টিভিটিতে থাকবে যার মাধ্যমে তারা রেভিনিউ আর্ন করতে পারে, কিছু খরচ করতে পারে। আয় করতে গেলে খরচ করতে হবে, সার্টেনলি আয় করতে গেলে খরচ করতে হবে। আমি যখন কোনো পণ্য বিক্রি করব, 100 টাকায় পণ্য বিক্রি করছি, তার মানে কি আমি আমার মজুদ থেকে কিন্তু কিছু পণ্য দিয়ে দিতে হচ্ছে, মেবি তার মূল্য 70 টাকা। 70 টাকা মূল্যের পণ্য দিয়ে 100 টাকা আয় করতে হচ্ছে। একটু ঘুরাই যদি বলি, 100 টাকা আয় করতে গেলে 70 টাকা আমাকে খরচ করতে হচ্ছে। দেন নেক্সট আমাদের বলা হচ্ছে হুজ অপারেটিং রেজাল্ট আর রেগুলারলি রিভিউড। অপারেটিং সেগমেন্টে কি হয়? তাদের একটা ব্যবসায়িক কর্মকাণ্ড আছে, কিছু আয় আছে, কিছু খরচ আছে। দেন তাদের অপারেটিং যে রেজাল্ট আছে অর্থাৎ আয় এবং ব্যয় দুইটাকে কম্পেয়ার করা হয়, করে তাদের প্রফিটের পরিমাণটা মেজার করা হয় পারফরমেন্সটা জানার জন্য, এবং তাদের ব্যক্তিগত কিছু স্বতন্ত্র কিছু আর্থিক তথ্য তাদের আছে। এই যে আমাদের এসে গেল একটু আগেই যেটা আলোচনা করছিলাম, হোয়াট ডু ইউ মিন বাই CODM? CODM বলতে আমরা বুঝাচ্ছি কি চিফ অপারেটিং ডিসিশন মেকার, যিনি যদিও মেকার এবং টার্মটা চিফ অপারেটিং ডিসিশন মেকার একজন ব্যক্তিকে বোঝানো হয়, বাট এই নাম দিয়ে বা এই ডেজিগনেশন দিয়ে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে নাও থাকতে পারে। একজন সিম্পলি একজন ম্যানেজার থাকতে পারেন প্রতিষ্ঠানে, যার দায়িত্ব হচ্ছে বিভিন্ন ইউনিটের প্রফিটেবিলিটি মেজার করা। ফলে তাকে আমরা CODM না বললেও তার কর্মকাণ্ডের কারণে আমরা বলতে পারি তিনি যে কাজগুলো করছেন সেটা একজন CODM এর সাথে সামঞ্জস্যপূর্ণ। Often the chief operating decision maker of an entity is the chief executive officer। অর্থাৎ CODM কে হতে পারেন প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার হতে পারেন বা চিফ অপারেটিং অফিসার হতে পারেন, যার অন্যান্য কাজের পাশাপাশি তাকে আরেকটা দায়িত্ব পালন করতে হয়, সেটা হচ্ছে কি CODM এর রেসপন্সিবিলিটি, যেখানে তিনি কি করেন? প্রত্যেকটা ইউনিটের প্রফিটেবিলিটি পরিমাপ করেন, করে তিনি ডিসিশন নেন যে কারা কোন ইউনিটটা কত বেশি প্রফিটেবল এবং রিসোর্স অ্যালোকেশনের সময় আমি কোন ইউনিটে কতটুকু প্রফিট ডিভোট করব। দেন নেক্সট আমাদের আসছে সেগমেন্ট ম্যানেজার। এই যে CODM যে কার্যক্রমগুলা
পরিচালনা করবেন তার জন্য আর্থিক তথ্য প্রয়োজন হবে। আর্থিক তথ্য তিনি সংগ্রহ করবেন কোথা থেকে? ওই পার্টিকুলার সেগমেন্ট বা ওই পার্টিকুলার ইউনিটের ম্যানেজার থেকে। তার মানে সেগমেন্ট ম্যানেজার হচ্ছে কি ব্যবসায় প্রত্যেকটা সেগমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা। ব্যবসায়ের প্রত্যেকটা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। যেমন আমরা যদি একটু এভাবে বলি যে একটা প্রতিষ্ঠান, একটা কলেজ পরিচালনা করছেন প্রিন্সিপাল অধ্যক্ষ মহোদয়। অধ্যক্ষকে কাজে সহযোগিতা করার জন্য দুই বা ততোধিক একজন বা একাধিক, যাই হোক একাধিক ভাইস প্রিন্সিপাল থাকতে পারেন। ভাইস প্রিন্সিপালদের দায়িত্বের বন্টন আছে এবং এই দায়িত্বের জন্য তারা অধ্যক্ষের কাছে দায়বদ্ধ। এরপরে প্রত্যেকটা বিভাগের কাজ পরিচালনার জন্য একজন করে বিভাগীয় প্রধান আছে। প্রত্যেকটা বিভাগীয় প্রধান কাজের জন্য একজন সুনির্দিষ্ট সহকারী আমাদের একজন উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপালের কাছে দায়বদ্ধ। ভাইস প্রিন্সিপাল তাদের কাজের জন্য প্রিন্সিপালের কাছে দায়বদ্ধ। বিভাগীয় প্রধান যারা আছে তাদের অধীনে একজন করে, প্রত্যেক বিভাগীয় প্রধানের অধীনে কতগুলা বিভাগীয় শিক্ষক আছে, প্রত্যেক শিক্ষক তার কাজের জন্য বিভাগীয় প্রধানের কাছে দায়বদ্ধ। তো এখানে এই যে বিভাগীয় প্রধান যে কাজটি করেন তার কাজটিকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা সেগমেন্ট ম্যানেজারের কাজ। তাকে কিছু দায়িত্ব, তাকে একটা টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে, টার্গেট অর্জনের জন্য তিনি কাজ করে যাবেন। রিপোর্টেবল সেগমেন্ট অর্থাৎ কোন কোন সেগমেন্ট রিপোর্ট করবে? প্রত্যেকটি সেগমেন্টের কি রিপোর্ট করার প্রয়োজন আছে? না, প্রত্যেকটি সেগমেন্টে রিপোর্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ যাদের আয় নাই বা যাদের অ্যাক্টিভিটিস কন্ট্রোলড অনেক বেশি প্রসারিত না তাদের জন্য সেগমেন্ট রিপোর্ট তৈরি করা বাধ্যতামূলক নয়, কারণ আমরা জানি রিপোর্টিং মানেই কিছু এক্সট্রা খরচ। সুতরাং আমরা যদি দেখি যে কারো রিপোর্ট তৈরি করতে গেলে যতটুকু বেনিফিট পাবো তার চেয়ে রিপোর্ট তৈরির কস্টের পরিমাণ বেশি, দ্যাট ইজ কস্ট ইজ মোর দ্যান দ্য রেভিনিউ অর বেনিফিট ফ্রম দ্য রিপোর্ট। রিপোর্ট থেকে যা বেনিফিট পাওয়া যাবে তার চেয়ে খরচের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে আমরা ওই ইউনিটে রিপোর্ট তৈরি করব না। আবার এমনও হতে পারে যে দুইটা বা তিনটা সেগমেন্টের একসাথে রিপোর্ট তৈরি হতে পারে। তো এই যে কাদের রিপোর্ট করব আর কাদের রিপোর্ট করব না সে ব্যাপারে নির্দেশনা হচ্ছে কি আমাদের বলা হচ্ছে অপারেটিং সেগমেন্ট চিহ্নিত করতে হবে। কিভাবে অপারেটিং সেগমেন্ট চিহ্নিত হবে আমরা একটু আগে আলোচনা করেছি। দেন আমাদের আসবে হচ্ছে আন্তর্জাতিক মান হিসাব মানের 8.12 অনুসারে যখনই, যেমন একটু আগে বললাম, সবগুলোর সেগমেন্ট যেমনি রিপোর্ট করবে না তেমনি একাধিক সেগমেন্টের রিপোর্ট একসাথে হতে পারে। তাহলে কোন কোন সেগমেন্ট গুলাকে আমরা একত্রিত করে রিপোর্ট নিব, কাদেরটা ইন্ডিভিজুয়াল রিপোর্ট নিব, সেই বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা এখানে অনুসরণ করতে হবে, যেটি পাওয়া যাবে আইএফআরএস 8 এর 12 উপধারা থেকে। এরপরে বলা হচ্ছে যে চিহ্নিত সেগমেন্ট গুলাকে পুনরায় বিবেচনা করে তাদের সমস্ত প্রতিবেদনযোগ্য হওয়ার দাবি তারা রাখে কিনা। আমরা প্রত্যেক বছরে রিভিউ কিন্তু করব না, এক বছর রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কাদের রিপোর্টিংটা কন্টিনিউ করবে, কাদের মোটেই রিপোর্ট করার প্রয়োজন নাই, আর কাদের ক্ষেত্রে যৌথ রিপোর্টটা গ্রহণযোগ্য। এরপরে বলা হচ্ছে কি চিহ্নিত প্রতিবেদনযোগ্য অপারেটিং সেগমেন্ট গুলোর সর্বমোট অর্জিত আয় ওই মোট আয়ের 75% হয় কিনা। যদি না হয় তাহলে কি করতে হবে? 75% হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রতিবেদনযোগ্য অপারেটিং সেগমেন্ট নির্ধারণ বা নির্বাচন করতে হবে। অর্থাৎ যেসব ইউনিট থেকে প্রাপ্ত আয় একত্রিত করলে 75% এর বেশি হয় এরকম, অর্থাৎ মোটামুটি ভাবে আমার উপার্জিত মোট আয়ের অন্তত 75% পর্যন্ত রেভিনিউ যারা কন্ট্রিবিউট করে তাদের আমাদের কি করতে হবে? সেগমেন্ট রিপোর্ট তাদের তৈরি করতে হবে। আর যারা 75% এর চেয়ে কম রেভিনিউ আমাদেরকে কন্ট্রিবিউট করছে তাদের ক্ষেত্রে আমরা কি করব? একাধিক সেগমেন্টকে একত্রিত করে তাদের ক্ষেত্রে এগ্রিগেটেড রিপোর্ট আমরা সংগ্রহ করব। এখন এই যে বললাম এগ্রিগেটেড রিপোর্ট, এবং যেটা আমরা বললাম যে আইএএস 8.12 দ্যাট ইজ আমরা আলোচনা করছি আইএফআরএস 8 অনুযায়ী এই অধ্যায়টি, এই 8 আইএফআরএস অষ্টম আইএফআরএস এর 12তম সাবসেকশনে আমরা কি শর্তে একাধিক সেগমেন্টকে একত্রিত করে রিপোর্ট করা যায় সেগুলো এখানে পাচ্ছি। সে একত্রিত করার জন্য কি হতে হবে? ওই সেগমেন্টগুলো পণ্য বা সেবার ধরন এক হতে হবে, তাদের পণ্যের উৎপাদন প্রক্রিয়ার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। যেমন পেপসি কোলা, কোকা কোলা তৈরি করছে, স্প্রাইট তৈরি করছে, 7 আপ তৈরি করছে, পেপসি তৈরি করছে, মিরিন্ডা তৈরি করছে, ফান্টা তৈরি করছে। তাহলে এই প্রত্যেকটাই আমরা জানি যে সবগুলোতেই মোটামুটি একই রকম
কাঁচামাল আছে, শুধু কাঁচামালের কম্বিনেশন চেঞ্জ করে এক একটাতে এক এক রকম টেস্ট দেওয়া হচ্ছে। তাহলে পণ্য বা সেবার ধরন এক, উৎপাদন প্রক্রিয়া সেম, এবং পণ্য এবং সেবার ক্রেতাদের মধ্যেও কিন্তু মোটামুটি একটা মিল আছে। কোন অবস্থায় কারা খাচ্ছে, কোন অঞ্চলে বেশি খাচ্ছে, এগুলোর একটা ধারণা পাওয়া যায়। এবং বিক্রয়ের যে পদ্ধতি বা সেলস প্রমোশনের যে পদ্ধতি সেগুলোও এক। এবং শেষটাতে আমরা না যাই, তাহলে মোট এই যে তিনটা বিষয়ের মধ্যে যদি, চারটা বিষয়ের মধ্যে যদি সামঞ্জস্য থাকে, যেসব ইউনিটের ক্ষেত্রে এই চারটা বিষয়ে সামঞ্জস্য আছে সেই সব ইউনিটের ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাদেরকে এগ্রিগেটেড রিপোর্ট আমরা তৈরি করতে পারি। নেক্সট যে বিষয়টি আসে সেটা হচ্ছে কেন আমরা সেগমেন্ট রিপোর্ট করব। একটু আগেই আলোচনা করা হয়ে গেছে, খুব সংক্ষেপে বলে দেই। প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টের পারফরম্যান্স মেজার করা, দেন বেটার অ্যাসেস ইটস প্রসপেক্ট ফর ফিউচার নেট ক্যাশ ফ্লো। যেমনি পারফরম্যান্স দেখলেই আমরা বুঝতে পারবো যে ভবিষ্যৎ প্রসপেক্ট, ভবিষ্যতে তারা আমাদেরকে কতটুকু সুবিধা দিতে পারবে। মেক মোর ইনফর্ম জাজমেন্ট অ্যাবাউট দ্য এন্টারপ্রাইজ অ্যাজ এ হোল। আমি প্রত্যেকটা এক বা একাধিক সেগমেন্টের রিপোর্ট যখন আমি পাবো, এই রিপোর্ট গুলাকে অ্যাকুমুলেট করলে আমি প্রতিষ্ঠানেরও আলটিমেট প্রসপেক্টটা কিন্তু মেজার করতে পারবো, যে ওভারঅল আমার প্রতিষ্ঠান, সম্পূর্ণ প্রতিষ্ঠানটা, প্রত্যেকটা ইউনিট যখন ভালো কাজ করে প্রত্যেকের একটা কন্ট্রিবিউশন কিন্তু তখন থাকে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে। এবং প্রত্যেকটা ইউনিট যখন ভালো পারফর্ম করে তখন কি হয়, আলটিমেটলি প্রতিষ্ঠানের লক্ষ্যটাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের অর্জিত হয়ে যায়। তারপরে আমাদের বলা হচ্ছে সেগমেন্ট রিপোর্টিং এর অবজেক্টিভ কি। বলা হচ্ছে ইট হেল্প ইউজার ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বেটার আন্ডারস্ট্যান্ডিং এন্ড এন্টারপ্রাইজ পাস্ট পারফরম্যান্স। বর্তমান এবং অতীত পারফরম্যান্স জাজ করতে, বুঝতে সাহায্য করে। অতীত তথ্য কেন জাজ করতে চাই আর বর্তমান কেন? অতীতের সাথে বর্তমানকে তুলনা করেই আমরা বুঝবো যে আমি কি আস্তে আস্তে আমার গ্রোথ হচ্ছে না ডিক্লাইন হচ্ছে। কি করলে গ্রোথ যদি হয় গ্রোথটাকে ধরে রাখতে পারি, ডিক্লাইন যদি হয় কিভাবে আমি ডিক্লাইনটাকে ওভারকাম করতে পারি, এগুলো বোঝার ক্ষেত্রে কিন্তু কম্পারেবিলিটিটা আমাদেরকে খুব হেল্প করে থাকে। তারপরে এন্টারপ্রাইজের রিস্ক কি আছে, রিটার্ন কি আছে, সেগুলো সম্পর্কে জানতে সাহায্য করে। অর্থাৎ কোন ইউনিটে ক্ষতি হচ্ছে, কেন ক্ষতি হচ্ছে, আমাদের কম্পিটিটরের পরিমাণ বা কম্পিটিটরদের অবস্থাটা কি, সেটা কিন্তু প্রত্যেকটা ইউনিটের পারফরমেন্স জাজ করলে আমরা জানতে পারি। যে প্রফিট কমে যাওয়ার একটা বড় কারণ হয়ে যায় অনেক সময় নতুন এবং খুব স্টেইং দি কম্পিটিটর চলে আসার জন্য। তো নেক্সট আমাদের আসছে মেক মোর ইনফর্ম জাজমেন্ট অ্যাবাউট দ্য এন্টারপ্রাইজ অ্যাজ এ হোল। একটু আগে আমরা বলে ফেলেছি, যেমনি আমাদের ইম্পর্টেন্স তেমনি আমাদের অবজেক্টিভেরও একটা অংশ এখানে আমরা পেয়ে গেলাম। এই ছিল আমাদের এই অধ্যায়ের তাত্ত্বিক আলোচনা, থিওরিটিক্যাল ডিসকাশন গুলা। এবার আমরা দেখব এই অধ্যায়ে যে গাণিতিক সমস্যাগুলো আসে সেই গাণিতিক সমস্যাগুলা কি ধরনের এবং সেখান থেকে সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। প্রথম যে সমস্যাটি আমরা দেখছি এটি মোটামুটি ভাবে 4 নম্বর বা 4 মার্কসের স্ট্যান্ডার্ড একটি সমস্যা আমরা দেখছি। Juniper Design Limited of Manchester, England is a company specializing in providing design services to residential developers. বিল্ডিং যারা তৈরি করে তাদেরকে ডিজাইন তারা তৈরি করে দেয়, বিল্ডিং এর নকশা তারা তৈরি করে দেয়। শেষ বছরে কোম্পানির নেট অপারেটিং ইনকামের পরিমাণ ছিল 6 লক্ষ টাকা, অন সেল অফ টাকা 30 লাখ, অর্থাৎ 30 লাখ টাকা সার্ভিস তারা প্রোভাইড করেছে, সাপোর্ট তারা প্রোভাইড করে 6 লক্ষ টাকা প্রফিট তারা করেছে। এবং এই প্রফিট করতে যে তাদের কি হয়েছে, এভারেজ অপারেটিং অ্যাসেট অর্থাৎ তাদের অ্যাসেটে ইনভেস্টমেন্ট ছিল 28 লক্ষ টাকা। 28 লক্ষ টাকা ইনভেস্ট করেছে একটা বছরে তাদের অপারেটিং অ্যাসেটে, করে তারা 30 লক্ষ টাকা উপার্জন করছে, যেখানে 30 লক্ষ টাকা উপার্জনের বিপরীতে মুনাফার পরিমাণ ছিল 6 লক্ষ টাকা। তারা 18% হারে রিটার্ন প্রত্যাশা করে, দ্যাট ইজ তাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যদি আমরা বলি সেটা হচ্ছে 28 লক্ষ টাকার উপর 18%। এখন আমরা দেখতে চাই রেসিডুয়াল ইনকামটা কত, অর্থাৎ তাদের প্রকৃতপক্ষে উপার্জিত আয়ের পরিমাণ প্রত্যাশিত আয়ের চেয়ে বেশি না কম। এটা যদি আমরা দেখি তাহলে দেখা যায়, আমরা যেমনটা একটু আগেই আলোচনা করেছিলাম, বলেছিলাম যে প্রত্যাশিত আয় থেকে
উপার্জিত প্রকৃত আয় থেকে প্রত্যাশিত আয় যতটা বেশি সেটাই হবে আমাদের রেসিডুয়াল ইনকাম। তো আমাদের অ্যাকচুয়াল ইনকামের পরিমাণ হচ্ছে 6 লক্ষ টাকা, যেটা আমরা এখানে লিখেছি 6 লক্ষ টাকা। আর 28 লক্ষ টাকার বিপরীতে 18% হারে যদি আমরা আয় গণনা করি, তাহলে এই যে এখানটায় আমরা দেখতে পাচ্ছি, তাতে আমাদের প্রত্যাশিত আয়ের পরিমাণ আসে 5,04,000 টাকা। অর্থাৎ যখন আমরা আশা করছিলাম 5,04,000 টাকা আয় আমাদের হবে, সে অবস্থা আমাদের উপার্জিত আয় হয়েছে 6 লক্ষ টাকা, যা আমাদের প্রত্যাশিত আয়ের চেয়ে 96,000 টাকা বেশি। এটাকেই আমরা বলছি আমাদের রেসিডুয়াল ইনকাম। দেন নেক্সট আমাদের যেটি আসছে পরবর্তী সমস্যা, এখানে সেগমেন্ট ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করা যায়, সেগমেন্ট ওয়াইজ ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে দেওয়া আছে 6 টাকা এবং 7.5 টাকা। ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট আছে 2 টাকা 40 পয়সা এবং 5 টাকা 25 পয়সা। ট্রেসেবল ফিক্সড কস্ট আছে আমাদের উইড প্যান ইউনিটে আছে 45,000 টাকা, আর গ্রিন গ্রো ইউনিটে আছে আমাদের 41,000 টাকা। দুইটা সেগমেন্টের ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেলিং প্রাইস আমাদের দিয়ে দেওয়া আছে। এরপর আবার বলা হচ্ছে কমন ফিক্সড কস্ট। হোয়াট ইজ কমন ফিক্সড কস্ট? যে খরচটাকে দুইটা ইউনিট বা তিনটা ইউনিট যাই থাক তাদের মধ্যে কোনো নির্ভরযোগ্য ভিত্তিতে ভাগ করা যায় না। 33,000 টাকা এমন খরচ যেটাকে এই দুইটা ইউনিটের মধ্যে ভাগ করা পসিবল না, এটাকে আমরা বলছি কমন ফিক্সড কস্ট। তার পরিমাণ 33,000 টাকা। শেষ বছরে কোম্পানি 15,000 ইউনিট ওয়েট ব্যান বিক্রি করেছে, আর দ্যাট ইজ ওয়েট ব্যান বিক্রয়ের পরিমাণ হচ্ছে তাদের 15,000 ইউনিট, আর গ্রিন গ্রো এর সেলস এর পরিমাণ হচ্ছে 28,000 ইউনিট। তো আমরা এখানে আমাদের কাজ যেটি দেওয়া হচ্ছে সেটা হলো কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, যে দুইটা ইউনিট কতটুকু কন্ট্রিবিউট বা কতটুকু প্রফিট করছে এবং টোটাল নেট প্রফিট কত। এক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাট বলতে বোঝানো হয় সেলস থেকে আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিনটা পাবো। অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাটের মূল কাজ হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে আমাদেরকে প্রফিট বের করতে হবে। সরাসরি সেলস থেকে টোটাল কস্ট আমরা বিয়োগ করব না, আমাদের কাজ হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে আমরা কন্ট্রিবিউশন মার্জিন ক্যালকুলেট করব ফার্স্টে, দেন সেখান থেকে আমরা ফিক্সড কস্টটাকে বাদ দিলে প্রফিট পাবো, ইউনিট ওয়াইজ প্রফিটটা পাবো। সেখান থেকে টোটাল প্রফিট, দুইটা ইউনিটের প্রফিট যখন টোটাল হয়ে যাবে সেখান থেকে কমন ফিক্সড কস্ট যেটাকে কিনা আমরা ভাগ করে দিতে পারি নাই সেটাকে বাদ দিলে আমরা আমাদের নেট প্রফিটের পরিমাণটা জানতে পারবো। তো দেখি এখানে কি হচ্ছে আমাদের, যেমনটা আমরা বলছিলাম সেলস এর পরিমাণ 15,000 ইউনিট আমাদের ছিল এবং 15,000 ইউনিট 6 টাকা করে বিক্রি করে আমরা পেয়েছি। উইড ব্যান বিক্রি করে 15,000 ইউনিট 6 টাকা করে বিক্রি করে আমরা পেয়েছি 90,000 টাকা। গ্রিন গ্রো 28,000 ইউনিট আমরা 7 টাকা 50 পয়সা করে বিক্রি করে পেয়েছি আমাদের 2,10,000 টাকা। সেখান থেকে ভেরিয়েবল এক্সপেন্স 15,000 ইউনিটে 2 টাকা 40 পয়সা করে, টোটাল ভেরিয়েবল এক্সপেন্স আমাদের আসছে 36,000। আর 28,000 ইউনিটে প্রতি ইউনিট 5 টাকা 25 পয়সা করে, টোটাল ভেরিয়েবল কস্ট আমাদের আসছে 1,47,000। টোটাল ভেরিয়েবল কস্ট এখানে আমরা দুইটাকে যোগ করে দেখাচ্ছি টোটালের পরিমাণ। টোটাল ভেরিয়েবল কস্ট আমরা পেয়ে গেলাম। সেলস থেকে যখন ভেরিয়েবল কস্ট আমরা বাদ দিচ্ছি তখন আমরা যেমনটা বললাম কন্ট্রিবিউশন মার্জিনটা বের করতে পারছি। সেখান থেকে ট্রেসেবল ফিক্সড কস্ট অর্থাৎ দুইটা ইউনিটের যে ফিক্সড কস্ট আমরা আইডেন্টিফাই করতে পারছি যে কার সাথে কত টাকা ফিক্সড কস্ট ইনভলভ, সেটাকে আমরা মাইনাস করে দিলে আমরা সেগমেন্ট ওয়াইজ মার্জিনটা পেয়ে যাচ্ছি। দুইটা সেগমেন্টের মার্জিন আমরা পেলাম, আমাদের একটা ইউনিটে 45,000, একটা ইউনিটে 21,000, বাদ দিলে আমরা দুইটা ইউনিটের মার্জিন বা প্রফিট পেয়ে যাচ্ছি এবং টোটাল নেট প্রফিট বা টোটাল মার্জিন আমাদের আসছে 51,000 বিফোর ডিডাক্টিং কমন কস্ট। কমন কস্টটাকে এবার আমরা বাদ দিব, এই যে 33,000 টাকা যেটাকে আমরা দুইটা ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিতে পারি নাই সেটি হয়ে যাচ্ছে আমাদের কমন কস্ট, বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের অপারেটিং ইনকাম। তো আমরা যে ব্যাখ্যা করে ফেলেছি যদিও, তারপর ক্যালকুলেশনটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে উইড প্যানের সেলস কিভাবে 90,000 হলো, গ্রিন গ্রোর সেলস কিভাবে 2,10,000 হলো, সেই ক্যালকুলেশনটি এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে।
দেন আমাদের ভেরিয়েবল কস্ট কিভাবে ক্যালকুলেট করা হয়েছে সেটাও এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। আশা করা যায় দেখলে আইটেমগুলো বোঝা যাবে, খুব সহজ অঙ্ক এবং মোটামুটি ভাবে নিয়মিত ভাবেই থাকে এমন একটি অধ্যায় আমার মনে হয় ছাত্রছাত্রীদের জন্য খুব গ্রহণযোগ্য বা খুব চুজি একটা চ্যাপ্টার হতে পারে, যেটা কোনোভাবেই বাদ দেওয়াটা যুক্তিযুক্ত হবে না। নেক্সট আমরা যে অঙ্কটাতে যাচ্ছি, এখানে কিছু মিসিং ফিগারের অঙ্ক আছে, অর্থাৎ কিছু তথ্য আছে যেটা হিডেন, আমরা খুঁজে পাচ্ছি না। সেই তথ্যগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আলফা কোম্পানি, ব্রাভো কোম্পানি, চার্লি কোম্পানি। আলফা কোম্পানি সেলস দেওয়া নাই, অপারেটিং ইনকাম দেওয়া নাই, এভারেজ অপারেটিং অ্যাসেট এবং মার্জিন দেওয়া আছে, টার্নওভার দেওয়া আছে। তিনটা তথ্য দেওয়া আছে, তিনটা তথ্য দেওয়া নাই। দেওয়া তিনটা তথ্য ব্যবহার করে হিডেন তিনটা তথ্য আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তিনটি করে তথ্য দেওয়া আছে, তিনটি করে তথ্য দেওয়া নাই। উল্লেখিত তথ্য ব্যবহার করে অনুল্লেখ্য তথ্য আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা গণনাতে চলে যাই, তারপর আমরা এটা ফিল আপটা কিভাবে হয়েছে দেখবো। তো ফার্স্ট অফ অল সেলস কিভাবে আসছে, যেমনটা আমরা দেখছি অপারেটিং অ্যাসেট হচ্ছে 80 লক্ষ টাকা, টার্নওভার 5 টাইমস। আমরা জানি যে টার্নওভারের সূত্র হচ্ছে কি সেলস ডিভাইডেড বাই অপারেটিং অ্যাসেট। তো সেলস কে অপারেটিং অ্যাসেট দ্বারা ভাগ করে যদি 5 হয়, তার মানে আমরা বলতেই পারি সেলস ইজ 5 টাইমস অফ অপারেটিং অ্যাসেটস। সেইভাবে আমরা গুণ করে পাচ্ছি 8 লক্ষ টাকা আমাদের ছিল সেলস, 5 টাইমস করে আমরা পাচ্ছি 40 লক্ষ টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি তাহলে 5 টাইমস করে আমরা পেলাম 40 লক্ষ টাকা সেলস, আমরা বসায় ফেলছি। দেন নেক্সট আমাদের যেটি আছে নেট অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকামটা পাওয়ার আগে দেখি রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমাদের পক্ষে জানা সম্ভব হয় কিনা। রিটার্ন অন ইনভেস্টমেন্ট জানতে গেলে অপারেটিং ইনকাম জানতে হবে, তাহলে আমরা বরং তার আগে দেখি মার্জিন। মার্জিন 4% মিন্স সেলস এর 4% হচ্ছে প্রফিট। তো সেলস যখন আমরা পেয়ে গেলাম 40 লাখ টাকা, তার 4% হচ্ছে আমাদের প্রফিট 1,60,000 টাকা। সেলস যখন আমরা পেয়েছি 40 লক্ষ টাকা, তার সেলস যেটা পেলাম 40 লক্ষ টাকা, তার 4% হচ্ছে আমাদের মার্জিন 1,60,000 টাকা। 1,60,000 টাকা এখানে আমরা বসায় দিলে এখন আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা খুঁজে পেতে পারি, যে নেট অপারেটিং ইনকাম ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেটস করলে আমরা পেয়ে যাচ্ছি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সেটিও এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের অপারেটিং ইনকামকে এভারেজ অপারেটিং অ্যাসেট দ্বারা ভাগ করলে, এই যে 1,60,000 কে অপারেটিং অ্যাসেট দ্বারা ভাগ করলে আমরা আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্টটা পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের আসছে ব্রাভো কোম্পানির তথ্য। ব্রাভো কোম্পানির ক্ষেত্রে আমরা দেখছি সেলস দেওয়া আছে, অপারেটিং ইনকাম দিয়ে দেওয়া আছে, কিন্তু দেওয়া নাই অপারেটিং অ্যাসেট, মার্জিন এবং টার্নওভার। রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিন্তু আমাদের আবার দিয়ে দেওয়া আছে। তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট যখন 20% আমাদের দেওয়া আছে, দ্যাট ইজ ইনভেস্টমেন্টের 20% হচ্ছে নেট অপারেটিং ইনকাম 9,20,000 টাকা। দ্যাট ইজ 20% সমান যদি 9,20,000 টাকা হয়, এভারেজ অপারেটিং অ্যাসেট আমাদের কত আমরা ভাগ করলেই পেয়ে যাচ্ছি। 20% দ্বারা ভাগ করলে 46 লক্ষ টাকা আমাদের আসছে আমাদের অপারেটিং অ্যাসেট। সেই 46 লক্ষ টাকা আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর আমাদের যে তথ্য ছিল না মার্জিন, মার্জিনের পার্সেন্টেজ কত। আমরা জানি মার্জিনের পার্সেন্টেজটা হচ্ছে প্রফিট এগেইনস্ট সেলস। তো আমাদের যদি এখানে আমরা দেখি আমাদের সেলস ছিল 1,15,00,000 টাকা, যার এগেইনস্ট অপারেটিং ইনকাম 9,20,000 টাকা। আমরা যদি অপারেটিং ইনকামকে সেলস দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু আমাদের পার্সেন্টেজ অফ মার্জিনটা এখানে পেয়ে যাচ্ছি। দেন নেক্সট আমাদের হিডেন ইনফরমেশন ছিল টার্নওভার। টার্নওভার হচ্ছে একটা পার্সেন্টেজ, অপারেটিং অ্যাসেট সেলস অপারেটিং অ্যাসেটের কত টাইম কত গুণ। সেক্ষেত্রে কি করতে হবে, সেলসকে অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করতে হবে। তো যখন অপারেটিং অ্যাসেট যেহেতু অলরেডি আমরা পেয়ে গেছি, আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র ব্যবহার করে 46 লক্ষ টাকা, সেইটাকে আমরা এখন সেটা দিয়ে আমরা সেলসকে ভাগ করলে কিন্তু আমাদের টার্নওভারটা আমরা এখানে পেয়ে যাব। নেক্সট আমাদের আসছে চার্লি কোম্পানি। তাদের সেলস দেওয়া নাই, নেট অপারেটিং ইনকাম আছে, মার্জিন দেওয়া আছে কিন্তু টার্নওভার দেওয়া নাই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আছে। তাহলে আমরা এখন কি করতে পারি, মার্জিন 7% মিন্স
এই 2,10,000 টাকা যেটা আছে আমাদের অপারেটিং ইনকাম, এটা সেলস এর 7%। সো 7% ইকুয়ালস টু 2,10,000 হইলে 100% সমান কত আমরা ভাগ করলে পেয়ে যাব 21 লক্ষ টাকা আমাদের চলে আসবে। 21 লক্ষ টাকা আমরা এখানে গণনাটা যদি একটু ক্যালকুলেটরের সাহায্য নিলেই আমরা দেখতে পাই যে আমাদের এই 21 লক্ষ টাকা হচ্ছে, সরি 2,10,000 টাকা হচ্ছে আমাদের মার্জিন, 2,10,000 টাকা হচ্ছে অপারেটিং ইনকাম, এবং সেটা হচ্ছে 7% অফ সেলস, দ্যাট ইজ ডিভাইডেড বাই 7% যদি আমরা করি তাহলে আমাদের আসছে সেলস এর পরিমাণ কত, 30 লক্ষ টাকা। দেন আমাদের যেটা নাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস দেওয়া নাই, টার্নওভার দেওয়া নাই, কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেওয়া আছে। তো যখন আমরা অপারেটিং ইনকামটা পেয়ে গেলাম 2,10,000 টাকা, যেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট 14%, দ্যাট মিনস এই অপারেটিং ইনকাম আমার অ্যাসেটের 14% রিপ্রেজেন্ট করে। সুতরাং 2,10,000 টাকা যদি 14% হয় তাহলে আমার 100% কত আমরা পেয়ে গেলাম 15 লক্ষ টাকা চলে আসলো। ফাইনালি আমাদের আসছে টার্নওভার, আমরা যদি সেলস কে অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করি আমরা আমাদের টার্নওভার 2 কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এই গেল আরেকটি অঙ্ক আমাদের। এরপরে আমরা এই অঙ্কগুলো মোটামুটি ভাবে 4 মার্কস স্ট্যান্ডার্ডে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে থাকে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আসলে এগুলো খুব জরুরি, বাস্তবেও কাজে লাগবে প্রতিষ্ঠানের পারফরমেন্স মেজার করার জন্য। এরপর আমরা একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা একটা অঙ্কে যাচ্ছি, যে অঙ্কটাতে আমাদের এভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে, সেলস দিয়ে দেওয়া আছে, নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে, আমাদেরকে বলছে মার্জিন বের করতে হবে, টার্নওভার বের করতে হবে, আরওআই বের করতে হবে। মার্জিনের সূত্র আমরা একটু আগেই ব্যাখ্যা করলাম যে অপারেটিং ইনকামকে সেলস দিয়ে ভাগ করলে মার্জিনটা আমরা পেয়ে যাব, গিভেন ইনফরমেশন যে আমাদের অপারেটিং ইনকাম এখানে দিয়ে দেওয়া আছে, তারপর আমাদের সেলস দিয়ে দেওয়া আছে 20 লক্ষ টাকা, দুইটাকে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 6% হচ্ছে আমাদের মার্জিন। দেন নেক্সট আমাদের বলা হচ্ছে টার্নওভার অফ অ্যাসেট, অ্যাসেটের পরিমাণ হচ্ছে আমাদের 15 লক্ষ টাকা, আর আমরা অলরেডি পেয়ে গেছি যে আমাদের সেলস এর পরিমাণ 20 লক্ষ টাকা। তাহলে আমরা যদি সেলস কে আমাদের অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করি আমাদের টার্নওভার চলে আসছে 1.33 টাইমস, এটা কিন্তু টাইমস হিসাবে আমরা লিখে থাকি। দেন আমাদের আসছে আরওআই, আরওআই আমরা সরাসরি করতে পারতাম, আমাদের অপারেটিং ইনকামকে কিন্তু অপারেটিং অ্যাসেট দিয়ে ভাগ করে করতে পারি, অথবা মার্জিনকে টার্নওভার দিয়ে গুণ করলেও আমরা পেতে পারি। তো আমরা দ্বিতীয় পন্থায় যাচ্ছি, মার্জিনকে টার্নওভার দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে 8%। এরপর আমরা একটা 10 মার্কস স্ট্যান্ডার্ডের অঙ্ক করে আমাদের এই অধ্যায়ের আলোচনা আমরা শেষ করব। এখানে আমাদের যে অঙ্কটা আছে, নাভানা ট্রেডিং কোম্পানি ক্যারিজ অন বিজনেস ইন 3 ডিপার্টমেন্ট, তাদের 3টা বিভাগ আছে, ফলোইং ইনফরমেশন অ্যাভেইলেবল, সেলস এর পরিমাণ 3টা বিভাগের আছে, ভেরিয়েবল এক্সপেন্স দিয়ে দেওয়া আছে। ভেরিয়েবল এক্সপেন্সের পর আমাদের বলছে রেন্ট 9,840 টাকা, রেন্ট মিনস এটা একটা ফিক্সড এক্সপেন্স। ইন্স্যুরেন্স আমাদের আছে 3,120 টাকা, এটাও আমাদের ফিক্সড অ্যাসেট। ট্যাক্স হচ্ছে সেলস এর উপরে 1,536 টাকা, এটা আমাদের জন্য একটা, যদিও ট্যাক্সের পরিমাণটা নির্ধারিত না, বাট সেলস এর এগেইনস্ট একটা ফিক্সড পার্সেন্ট যেহেতু ক্যারি করে, সুতরাং এটাকে আমরা বলবো যে এটা আমাদের একটা ফিক্সড কস্ট হিসাবে গণ্য হবে। কমিশন আছে, এটার পরিমাণ 848 টাকা। তাহলে এই যে আইটেমগুলো আছে এইগুলাকে আমরা বলতে পারি আমাদের ট্রেসেবল ফিক্সড কস্ট। এই খরচগুলা বলা হচ্ছে কি, এই খরচগুলা আমাদেরকে বিভিন্ন বিভাগের মধ্যে ভাগ করে দিতে হবে, অ্যাপরশনড অ্যামং দ্য ডিপার্টমেন্টস ইন দ্য রেশিও অফ 2:1, অর্থাৎ ডিপার্টমেন্ট 1 পাবে 2, ডিপার্টমেন্ট 2 পাবে 1, ডিপার্টমেন্ট 3 পাবে 1, 2:1:1 রেশিওতে আমাদেরকে এই খরচগুলো ভাগ করে দিতে হবে। Salaries and wages amounting to টাকা 5,400 are to be allocated on the basis of sales.
দ্যাট ইজ স্যালারি এন্ড ওয়েজেস বাবদ যে টাকাটা আছে 5,400 টাকা, এই টাকাটাকে আমরা সেলস এর ভিত্তিতে ভাগ করে দিব। দ্যাট ইজ এখানে যে সেলস আছে তার ভিত্তিতে আমাদেরকে স্যালারি ভাগ করতে হবে। কমন ফিক্সড কস্ট আছে 5,000 টাকা, এটাকে আর ভাগ করা যাবে না, আমরা আগের আলোচনাতে এটা অলরেডি বলে ফেলেছি। তো এই গেল হচ্ছে আমাদের দেওয়া ইনফরমেশন গুলা। আমরা এখন আমাদের অঙ্কের সমাধানে যাই। দেওয়া ইনফরমেশন এবার যে আমাদের গিভেন সেলস আমরা এখানে বসাইলাম, সেখান থেকে আমরা আমাদের ভেরিয়েবল কস্ট যেটা দেওয়া আছে সেগুলাকে আমরা বাদ দিচ্ছি, দিলে আমরা আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাচ্ছি। এবং এখানে আমাদের টোটাল যে আইটেমটা আমরা পাচ্ছি সবগুলা যোগ করে দিয়ে আমরা টোটালটা পেয়ে যাচ্ছি। টোটাল সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিলে টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটাও কিন্তু আমাদের পেয়ে যাচ্ছে। এটাকে আমরা এ নাম দিচ্ছি, কারণ যেহেতু সিঙ্গেল কলাম আমরা ইউজ করছি, পরে আমাদেরকে একটু সাহায্য করবে এই বিষয়টা। এরপর আসছে আমাদের ফিক্সড কস্ট গুলা। ফিক্সড কস্ট আমাদের বলে দেওয়া ছিল যে টাকার অঙ্ক রেন্ট 9,840, এটাকে 2:1 রেশিওতে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসছে 4,920, 2,460, 2,460, মোট আমাদের আসছে 9,840 টাকা। রেশিওতে ভাগ করার নিয়মটা আমরা জানি এবং সেটা এখানে ফ্যাক্ট হচ্ছে কি, তবু বলে দেওয়া যে আমাদের টোটাল যে গিভেন কস্ট আছে, টোটাল গিভেন কস্ট হচ্ছে 9,840, সেটাকে আমরা ভাগ করব 2:1:1 রেশিওতে। দ্যাট ইজ 2:1:3:1:4, আমরা এটাকে ভাগ করব 4 দিয়ে। প্রতি ভাগে আসছে 2,460 টাকা। ডিপার্টমেন্ট এ এবং ডিপার্টমেন্ট 2 এবং ডিপার্টমেন্ট 3 যাদের অংশ ছিল 1, তারা এই 2,460 টাকা করে পাচ্ছে। পক্ষান্তরে ডিপার্টমেন্ট 1 এর ভাগে ছিল 2 টাইমস, সুতরাং তার খরচের পরিমাণটা বেশি হচ্ছে। একইভাবে ইন্স্যুরেন্স, ট্যাক্স, কমিশন, ট্যাক্স পর্যন্ত এভাবে ভাগ করা হয়েছে, বাট কমিশনটাকে আমাদের বলা হচ্ছে এখানে এটাকেও একই রেশিওতে ভাগ করতে হবে, তাহলে আমরা কমিশনটাকেও একই রেশিওতে ভাগ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 2:1:1 হওয়ার কারণে এই ডিপার্টমেন্ট 1 এর খরচের পরিমাণ বাকি দুইটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই তাদের দ্বিগুণ। স্যালারিজ এন্ড ওয়েজেস আমাদের বলা আছে ভাগ করতে হবে সেলস এর রেশিওতে। আমরা এখানে সেলস এর রেশিওটা বের করে দেখিয়েছি, সেলস এর পরিমাণ, এবং সেটাকে রেশিওতে কনভার্ট করা হয়েছে। রেশিওতে কনভার্ট করে আমরা এই অ্যামাউন্টটা পাচ্ছি। এই রেশিওতে আমরা আমাদের স্যালারিজ এন্ড ওয়েজেসটাকে ভাগ করে দিলাম, দিলে টোটাল ফিক্সড কস্ট আমাদের চলে আসছে। এই টোটাল ফিক্সড কস্ট যেটা আমাদের আসছে, সেই টোটাল ফিক্সড কস্ট আমরা যখন আমাদের টোটাল কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বিয়োগ করছি, তখন আমরা পেয়ে যাচ্ছি ডিপার্টমেন্টাল অপারেটিং ইনকাম। এখন যে কমন ফিক্সড কস্টটা ট্রেসেবল না, বন্টনযোগ্য না, ভাগ করা যাচ্ছে না, সেটা আমাদের টোটাল প্রফিট থেকে যদি আমরা বাদ দিয়ে দেই, দেন আমরা পেয়ে যাচ্ছি আমাদের নেট ইনকাম। দ্যাট ইজ এখানে আমাদের ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টাল নেট ইনকাম না, এখানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ওভারঅল নেট ইনকাম। ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টাল ইনকাম এখানে আমরা পেয়েছি অপারেটিং, বাট এইটা সমষ্টিকে নেট ইনকাম বলতে পারছি না। কেন? কারণ একটা খরচকে আমরা বাদ দিতে পারি নাই, ভাগ করতে পারি নাই। ওই খরচটাকে টোটাল ইনফরমেশন থেকে একবারে মাইনাস করলে নেট ইনকামটা আমরা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর আলোচনা। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর যে আলোচনাটা আমরা করলাম, এখানে আমাদের বিভিন্ন অধ্যায় থেকে আমরা গুরুত্বের উপর ভিত্তি করে তত্ত্বীয় এবং গাণিতিক অংশগুলোকে ভাগ করার চেষ্টা করেছি, এবং বিশেষত সবগুলা অধ্যায় গাণিতিক অংশ প্রশ্নপত্রে আসে। তুলনামূলকভাবে আমাদের যেটি অধ্যায় ছিল পঞ্চম অধ্যায় অ্যাকাউন্টিং চেঞ্জেস এন্ড এরর অ্যানালিসিস, এখান থেকে আসলে গাণিতিক সমস্যা একটু কম আসে। বাকি প্রতিটি অধ্যায় থেকেই প্রত্যেক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোটামুটি বেশ কিছু সংখ্যক গাণিতিক সমস্যা আসে। ফলে বাকি অধ্যায়গুলো সমাধান করলে আমাদের জন্য এই বিষয়ের পরীক্ষাটা বেশ সহজসাধ্য হয়ে যাবে প্রথমত। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এ আমাদের অধ্যায়ের সংখ্যা কম, যে কারণে আমরা মোটামুটি ভাবে একটু ভালোভাবে প্রিপারেশন নিতে আমাদের সুবিধা হবে, এবং খুব গুরুত্বপূর্ণ একটা কোর্স যেটাকে গুরুত্ব দিতে হবে, কারণ এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। ফলে আমরা
এইভাবে যদি আমাদের এই লেকচারগুলোকে নিয়মিতভাবে দেখি, এর পাশাপাশি বাজারে যে পাঠ্য বইগুলো আছে সেগুলো যদি দেখি, আমরা টেক্সট বই যেটা আছে কাইসোর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আইএফআরএস এডিশন, এটা আমরা ফলো করতে পারি। তবে আসলে বাইরের বইগুলোতে গাণিতিক সমস্যার পরিমাণ বা সংখ্যা একটু কম থাকে, যে কারণে দেশি বইগুলার একটু সাহায্য আমাদেরকে নিতে হয়। তো বাজারে যথেষ্ট পরিমাণ বই আছে যে বইগুলাতে স্থানীয় ভাষায়, আমাদের মাতৃভাষা বাংলাতে গাণিতিক সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হয়েছে। আমরা আমাদের এই লেকচারের মধ্যেও যথাসাধ্য চেষ্টা করেছি গাণিতিক সমস্যাগুলোকে পর্যাপ্ত ব্যাখ্যা দিয়ে বোঝানোর জন্য। আর বাজারে যে বিদ্যমান বইগুলো আছে এই বইগুলা যদি আমরা এর পাশাপাশি ফলো করি তাহলে এখানে একটা ভালো ফলাফল করা সম্ভব। আমরা অ্যাঞ্জেল পাবলিকেশনের হাফিজউদ্দিন স্যারের বইটা দেখতে পারি, এর পাশাপাশি আরো যেসব পাবলিকেশনস গুলো আছে আমাদের দেশে লোকাল, মোটামুটি ভালো বই তারাও কিছু নিয়ে আসে। এইসব বইগুলো ফলো করলে আমার মনে হয় অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এ বেশ ভালো একটা ফলাফল করা সম্ভব। তো প্রিয় ছাত্রছাত্রীদের সকল প্রকার শুভকামনা, সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমরা আমাদের এই আলোচনা শেষ করব। সবার শেষে যে কথাটি বলতে হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগটা তখনই সফল হবে যখন আমাদের এই প্রিয় ছাত্রছাত্রীরা এই সুযোগটা সর্বোত্তম ব্যবহারটা নিশ্চিত করতে পারবে। যার জন্য তাদের দরকার বারবার এই ভিডিওগুলা দেখা, প্রত্যেকটা বিষয়ের ভিডিওগুলা বারবার দেখা, গাণিতিক সমস্যা যেগুলো আছে এগুলো চর্চা করা। এই আলোকে অন্যান্য গাণিতিক সমস্যাগুলোকেও প্র্যাকটিস করলে আমার মনে হয় তাদের জন্য খুব বেশি সমস্যা হবে না একটি ভালো ফলাফল করার। আর তৃতীয় বর্ষে আসলে গাণিতিক কোর্সের সংখ্যা বেশি হওয়াতে তৃতীয় বর্ষে একটা ভালো মার্কসও এখানে আনার সুযোগ তৈরি হয়ে যায়। আমাদের ছাত্রছাত্রীরা চেষ্টা করলে ইনশাআল্লাহ তারা একটা ভালো ফলাফল তৃতীয় বর্ষে করতে পারবে। তো সবার সুস্থতা কামনা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সকল ছাত্রছাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। অপ্রয়োজনীয় বাসা থেকে আমরা বের হব না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছুটি রাখা হয়েছে, তার অর্থই হচ্ছে তোমাদের এই সময়টা কাজে লাগাতে হবে নিজের মতো করে বাসায় থেকে। আমরা যদি বাসা থেকে বের হয়েই যাই তাহলে কিন্তু ছুটিটা আমাদের জন্য কোনো কাজে লাগলো না। ছুটিটা দেওয়া হয়েছে বাসায় থাকার জন্য, নিরাপদে থাকার জন্য। সবাইকে নিয়ে বাসায় থাকি, আপনজনদেরকে একটু সময় দেই, সবাই মিলে সুস্থ থাকি। নিজে সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে, আমরা সবাই সুস্থ থাকবো। সবার শুভ কামনা জানিয়ে আমাদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং কোর্সের লেকচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা।